আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, সরকার বলছে ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে, অর্থাৎ এটি অনুষ্ঠিত হবে এবং সঙ্গে গণভোট হবে। কিন্তু দেশের অনেক মানুষের মনেই প্রশ্ন জাগছে, এটা কি সত্যিকার অর্থে নির্বাচন হতে যাচ্ছে নাকি কেবল একটি ম্যানেজড প্রক্রিয়া, মানে গুছিয়ে কিছু একটা সামনে দাঁড় করানো, উদ্দেশ্য যাই হোক না কেন। আজ রোববার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বা টিম যেটাকে বলি, আনুষ্ঠানিকভাবে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এরপর তারা একটি প্রেস কনফারেন্স করেছে, সেখানে অনেকগুলো কথা বলেছে। এই মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইভার্স ইয়াপস, নামটা একটু কঠিন। তিনি বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। শুনতে খুবই ভালো, কিন্তু এখানেই প্রশ্ন আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না, এখন পর্যন্ত আমরা সেটিই জানি। এবং তাদের 14 দলীয় জোটের যে শরিক দলগুলো আছে তাদের অবস্থাও একই। তো এই বাস্তবতা কি ইইউ পর্যবেক্ষণ টিম বা এই টিমের প্রধান তিনি একবারও স্পষ্টভাবে অ্যাড্রেস করেছেন? করেননি। বরং ইভার্স বলছেন, অন্তর্ভুক্তি মানে নারী, সংখ্যালঘু, আঞ্চলিক জনগোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর ভোটাধিকার নিশ্চিত করা। এখন আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থকদের বিশাল একটা ভোট ব্যাংক আছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে ইভার্সের কোনো মন্তব্য নেই বা কোনো চিন্তা নেই বলেই মনে হয়েছে আজকে প্রেস কনফারেন্সের যে কথাগুলো গণমাধ্যমে এসেছে তা ভালোভাবে বারবার পাঠ করে এমনটি মনে হয়েছে। তাই প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধিত্ব কি সমাজ থেকে আলাদা কিছু? একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে আপনি কি সমাজকে অন্তর্ভুক্তিমূলক করতে পারবেন? সমাজের অন্তর্ভুক্তি কি তাতে সম্পূর্ণ হবে? মনে হয় না। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিম বলছে, ইভার্স বলছেন, তারা নজর রাখবে বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির উপর। আসলে এটা নিয়ে কি বলবো, এই যে কৌশল ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে, এই কৌশল আসলে পুরনো বাংলাদেশে, এটা বাংলাদেশকে নতুন করে শেখাতে হবে না। আমরা নিকট অতীতে দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে ভোট কেন্দ্রের লাইনে দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর অপচেষ্টা করা হয়েছে, গণমাধ্যমকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, দিনভর বেসুমার ভোট পড়েছে। আসলে আপনারা তো ভালোই জানেন যে সেই সব নির্বাচন কি বিশ্বাসযোগ্য হয়েছিল? হয়নি, হতে পারে না। আসলে বুজরুকি করলে, চালাকি করলে, কৌশল করলে, এগুলোকে বাংলা ভাষায় আরো অনেক খারাপ শব্দে বলা যায়, আমি সেদিকে যেতে চাই না। আসলে এটি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনে না। তো এই প্রেক্ষাপটে এবার তাহলে কি বদলালো? এত নতুন নতুন গাল গল্প শুনলাম, নতুন স্বপ্ন শুনলাম, নতুন বাংলাদেশ শুনলাম, গণতন্ত্র নতুন করে লিপিবদ্ধ করা হবে, সকল কিছু হবে, তো বদলানোটা কি? সেই তো একই লাইন রয়েছে যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখালেই ভোট গ্রহণযোগ্য হয়ে যাবে। তো ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান পরিষ্কার করে বলেছেন, তারা রাজনৈতিক দলের নিবন্ধন, নিষেধাজ্ঞা বা রূপান্তরকালীন বিচার নিয়ে কোনো মন্তব্য করবেন না। কেন ভাই, কে মনে করেছে? নাকি কারোর কাছে দাসখত দিয়ে এসেছেন আপনারা? তিনি বলছেন তাদের কাজ নাকি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা নয়। তাহলে কি করা? কাউকে ওই যে ম্যানেজড প্রক্রিয়া কিছু একটা করে উপহার দিয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে রাজনীতিকে বাদ দিয়ে কি নির্বাচন আসলে বোঝা যায়? মানদণ্ড পরিমাপ করা যাবে? যাবে না তো। একটি দেশের রাজনৈতিক বাস্তবতা এড়িয়ে এর গণতান্ত্রিক মানদণ্ড কখনোই মূল্যায়ন করা সম্ভব নয়। এই সমস্ত মিশন প্রধান তাদের কি ব্যাকগ্রাউন্ড তা জানি না, কিন্তু তারা সাদা চামড়া বলেই যা বলবে তাই মেনে নিতে হবে, এটিও গ্রহণযোগ্য নয়। 2008 সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠাচ্ছে বা তারা আসছে। প্রায় 200 জন পর্যবেক্ষক, 27টি ইউরোপীয় ইউনিয়নের দেশ, ইইউ দেশ, সঙ্গে কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড, আরো কেউ থাকতে পারে।
এত বড় মিশনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু ছিল। সেই প্রত্যাশা ছিল যে এই পর্যবেক্ষক টিম বা মিশন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেবে। কারণ এর আগে তো আমরা দশকের পরে দশক এইসব ওয়াজ নসিহত তাদেরকে করতে দেখেছি, এই না করলে অন্তর্ভুক্তি হবে না, ওই না করলে অংশগ্রহণমূলক হবে না। কিন্তু এখন বাস্তবে কি দেখা যাচ্ছে? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এখন বলা হচ্ছে সব মানুষ ভোট দিক, কিন্তু সব রাজনৈতিক শক্তি অংশ নেবে এই প্রশ্নটি নাকি গৌণ। কে শিখিয়ে দিল তাদেরকে এই মহান ব্যাকরণ? জাতিসংঘের বক্তব্য প্রায় একই, মানে এটি একই বলছে এই কারণে যে গত বছর গোয়েন লুইস ছিলেন আমাদের এখানে আবাসিক প্রতিনিধি, তিনি তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সঙ্গে বদলে দিয়েছিলেন, তখন আমি একটি কন্টেন্ট করেছিলাম। তিনি বলেছেন যে অন্তর্ভুক্তি মানে রাজনৈতিক দল নয়, জনগণের অংশগ্রহণ। মানে এখন আমার দল নির্বাচন করবে না, আমার দলের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু বলছেন যে তার নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, তাহলে সব জনগণের অংশগ্রহণে ভোট হয় কি করে? মানে কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এইসব কথা বলতে হয়? গণতন্ত্রকে শুধু ব্যালট বাক্সে কাগজ ফেলা আপনাদের কি মনে হয়, নাকি নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে নিরাপদে অংশ নেওয়ার অধিকার? মানে আমার যে রাজনৈতিক পরিচয় আছে সেটি নিয়ে আমি নিরাপদে অংশ নিব নির্বাচনী প্রক্রিয়ায়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়। রাষ্ট্রবিজ্ঞানীরা, অনেক খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানীরা বহু আগেই সতর্ক করেছেন এসব বিষয়ে। বলেছেন কোন সমাজের একটি বড় অংশকে রাজনৈতিকভাবে বাইরে ঠেলে দিলে, বৃত্তের বাইরে, সার্কেলের বাইরে ঠেলে দিলে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা তৈরি করে নিরাপত্তা ঝুঁকি, চরমপন্থা এবং অস্থিরতা। তাই আজকের বাংলাদেশে প্রশ্নটা আরো গভীর এবং এই ইস্যুটি নিয়ে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি দেশ ছেড়ে চলে গেছে? কি মনে হয়? বঙ্গোপসাগরে ঢেলে দেওয়ার কথা বলেন কেউ কেউ, তারা কি চলে গেছে? সবাই কয় হাজার গেছে? তো যারা আছে তারা কি ভোটার নয়, নাকি তাদের রাজনৈতিক পরিচয়টাই এখন আসলে এই সমাজে অপরাধ হয়ে গেছে? এবার আরো কি দেখলাম আমরা, কিছু দল আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের বলছে এলাকায় এলাকায় গিয়ে পুরনো পরিচয় ভুলে যান, আমাদের সঙ্গে মিশে যান, মামলা মোকদ্দমা জেল জুলুম আমরা দেখব। মানে এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী স্টিভেন লেভিটস্কি এবং ড্যানিয়েল জিবলাট, নাম যদি ভুল না করে থাকি, তাদের দুজনের যৌথ একটি বই আছে, হাউ ডেমোক্রেসি ডাই, কিভাবে গণতন্ত্র মারা যায়। এই বইতে তারা দেখিয়েছেন যখন রাজনৈতিক দলগুলো অন্য দলের ভোটারদের আত্মীকরণ করতে চায়, আত্মীকৃত করতে চায় বা নিশ্চিহ্ন করতে চায়, তখন গণতন্ত্র দুর্বল হয়ে যায়। কারণ এতে নাগরিকের স্বাধীন রাজনৈতিক পরিচয়ের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। কোন জনগোষ্ঠীর একাংশকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ঠেলে দিলে, যে কথাটি বললাম, মানে এখন যেটি আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, 14 দল বা আরো যদি কোনো দল থেকে থাকে তাদের জন্য যেটি আমরা দেখছি, এই বাইরে ঠেলে দিলে জাতীয় নিরাপত্তা দুর্বল হয়। এটা কোনো তত্ত্ব কথা নয়, এটাই বাস্তবতা। প্রশ্ন হলো, দেশের আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পুরোপুরি রাজনৈতিকভাবে বাদ দিলে সেই শূন্যতা কে কাজে লাগাবে? এটা শূন্যতা তো হবে, কে কাজে লাগাবে? নিশ্চয়ই কোনো বাহ্যিক শক্তি বা বাহ্যিক শক্তির কোনো প্রতিনিধি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী কিংবা বৈশ্বিক খেলোয়াড়েরা, মানে যাদের প্রয়োজন। মনে রাখতে হবে, শূন্যতা মানেই অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি। এই কথাটা আমি এই নিয়ে 3 বার বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি। এবার আরো দেখছি যে ধর্মভিত্তিক কিছু দল, তারা যেন মনে করছে তারা কোনো অদৃশ্য আন্তর্জাতিক সমর্থন পেয়ে গেছে এবং সেই শক্তির ভরসায় তারা আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলার ভাষা ব্যবহার করছে। গণমাধ্যমে আছে, দেখে নিতে পারেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ভূ রাজনীতি কি এতটাই সরল? বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো যদি এই ভূ রাজনৈতিক সমীকরণ না বোঝে এবং আজকের সমর্থনকে বা আজকে তারা যেটি ফলো করে প্রচার করছে এটিকে চিরস্থায়ী বলে মনে করে, তবে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে তারা যে বড় ধরনের ঝুঁকিতে পড়বে, এর দায় অন্যের উপর চাপানোর সুযোগ পর্যন্ত থাকবে না। আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরাশক্তি, যাদের ভয়ে আমরা ভীত থাকি, আদিষ্ট হয়ে অনেক কাজ করি, এই পরাশক্তিগুলো খুব কম ক্ষেত্রেই
কোন দলকে স্থায়ীভাবে বাদ দেয়। এখন আওয়ামী লীগের কথাটি আসছে, বরং তারা বিভিন্ন দলকে বিবেচনায় ধরে রাখে। কারণ কি, পশ্চিমা বিশ্ব কখনোই দক্ষিণ এশিয়ার একটি পুরনো বৃহৎ ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাতিল করবে না। এটি আমার কথা নয়, এটি রাজনৈতিক পর্যবেক্ষক যারা, গবেষক যারা, তাদের কথা, রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। কেন করবে না? কারণ ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে, মানে যদি এমনটা করে, আর ওই যে বললাম নিরাপত্তা যুগী চরমপন্থা, এগুলোর উত্থান ঘটবে। তো ওই রকম ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে এরকম সেকুলার রাজনৈতিক দল সবসময় তাদের কাছে, মানে পরাশক্তির কাছে একটি পোটেনশিয়াল ব্যালেন্সিং ফোর্স, এটি তারা রাখবেই। আমরা বাংলাদেশে যাদের দেখি ভারতের নাম বলতেই 380 ডিগ্রি জ্বলে ওঠে, ওইসব দলের সঙ্গেও ভারতের অনেক সূত্রের যোগসূত্র আছে, রাখতে হয়। এটি রাজনীতি, এটি আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতির সমীকরণগুলো এরকম। তাহলে প্রশ্ন থেকে যায়, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ টিম কি সত্যি নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছে, নাকি আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচনকে, তথাকথিত বাস্তবতাকে বৈধতার সার্টিফিকেট দিতে এসেছে? দর্শক, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগরিক প্ল্যাটফর্ম বলে একটি সংগঠন আছে, নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক এবং সিপিডির সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, এই সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি পরিষ্কার করে একটি কথা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা পরিষ্কার না হলে নির্বাচন নিয়ে বিতর্ক আরো গভীর হবে। হবে মানে কি? এটি শুনতে হবে। আওয়ামী লীগ শুনছে না 2014, 18, 24 নিয়ে, এই সরকারকেও শুনতে হবে। যতই তিনি ইউনিক, ঐতিহাসিক, মেটিকুলাস ডিজাইন যতই পরিকল্পনা করুন না কেন, এইসব শব্দ ভাষা পাংশে হয়ে যাবে। দেবপ্রিয় বলছেন, জাতীয় ঐক্য ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন যে ঐক্য আছে, এটি কি জাতীয় ঐক্য? আমি মানতে রাজি নই। যাক, সেটি নিয়ে অন্য বিতর্ক অন্যদিন করব। ইতিহাসবিদ এবং দার্শনিক তত্ত্ববিদ হান্টা আরেন্ট তার অরিজিনাল অব টোটালিটারিয়ানিজম বইতে দেখিয়েছেন, যখন কোন রাষ্ট্র বা রাজনৈতিক শক্তি নাগরিকদের একচেটিয়া, মানে একটি মাত্র পরিচয়ের মধ্যে ঠেলে দিতে চায়, মানে তুমি আমার সঙ্গী নাও তাহলে তুমি আমার শত্রু, এরকম একটি ধারণা, তখন সমাজে নৈতিক বহুত্ব ধ্বংস হয়ে যায়। সেই বহুত্ববাদ নিয়ে আমরা কত কথা বলি, কত তর্ক করি টকশোতে। আসলে আপনারা সবাই জানেন, গণতন্ত্র মানে কেবল ভোট নয়। গণতন্ত্র মানে ভয়হীন অংশগ্রহণ, রাজনৈতিক পরিচয়ের নিরাপত্তা এবং জনগণের সম্মতি। অন্তর্ভুক্তিহীন নির্বাচন কেবল, মানে কি বলবো, সরকার তৈরি করতে পারে, আস্থা তৈরি করতে পারে না। মনে রাখতে হবে, গণতন্ত্র টিকে থাকবে তখনই যখন রাষ্ট্র শত্রু খোঁজা বন্ধ করে নাগরিকদের আস্থার জায়গা তৈরি করবে। এখন আওয়ামী লীগ দেখলেই শত্রু মনে করছে, যুবলীগ দেখলেই শত্রু মনে করছে, এই ধ্যান ধারণা পাল্টাতে হবে। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই বোধ, বিবেচনা, আইনের শাসন, জবাবদিহি এবং অন্তর্ভুক্তি তাই অত্যন্ত প্রয়োজন। অন্তর্ভুক্তিহীন নির্বাচন রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে কিনা তা আগেভাগেই, মানে এখনই আমাদেরকে চূড়ান্ত করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এ কারণেই সরকারের প্রতি আমি বিনীত পরামর্শ দেব, বিষয়টি উপলব্ধি করে সিদ্ধান্ত নিন। হিংসা, জেদ পরিহার করুন। জাতির জন্য ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে আপনাদের সামনে, সেটাকে কাজে লাগান। নয়তো আসলে এখানে অপ্রিয় কিছু কথা বলতে হবে, সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না। শুধু বলবো, সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেওয়ার। শেষ করার আগে প্রশ্ন রাখতে চাই প্রিয় দর্শক আপনাদের জন্য, আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দেওয়াই কি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিমের আসল ম্যান্ডেট? আসলে এই প্রশ্নের উত্তরই ঠিক করবে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে নাকি আবারও নামমাত্র গণতন্ত্রের অন্ধকার গলিতে পথ হারাতে চলেছে। কমেন্টে আপনার মতামত দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, আমাদের দেশে আগামী নির্বাচনকে ঘিরে যে ভোটার সংখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে, তার সংখ্যা প্রায় 13 কোটি, মানে 13.25 কোটি। কিন্তু এই নির্বাচনে কি সিদ্ধান্ত নেবে 4 কোটির বেশি তরুণ ভোটার এবং দীর্ঘদিন বঞ্চিত ভোটাররা, মানে যারা ভোট দিতে পারেননি,
যারা 17 বছর ভোট দিতে পারেননি, এরকম একটি আওয়াজ কিন্তু আছে। তাদের হাতে কি এবার দেশের ভবিষ্যৎ নির্ভর করছে? তারাই সরকার বানাবে, তারাই ক্ষমতার পালাবদল ঘটাবে, এমন প্রশ্ন কিন্তু সর্বত্র। ভোটার সংখ্যা এবং শক্তির ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো? মোট ভোটার হচ্ছে 12,76,00,000-এর মতো। এর মধ্যে 18 থেকে 35 বছর বয়সী তরুণ বা যুবক যাই বলেন, এরা হচ্ছে 4.5 কোটির মতো। পুরনো ভোটার যারা আগে ভোট দিতে পারেননি বা ভোট দিতে যাননি ভোট কেন্দ্রে, তাদের সংখ্যা অন্তত 2 থেকে 3 কোটি যদি ধরা হয়। অর্থাৎ প্রতি 3 ভোটারের একজন তরুণ বা যুবক বা দীর্ঘদিন বঞ্চিত ভোটার, তাই নয় কি? তার মানে এই সংখ্যার মাপকাঠিতে এরা যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক। স্বাভাবিক অঙ্কই বলে এদের ভোট যেদিকে যাবে তার প্রভাব জাতীয় স্তরে অস্বীকার করা যাবে না। মানে এরাই তো সবকিছু বদলে দেবে সমীকরণ। সরকার কে গঠন করবে, কে করবে না, এরাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। কিন্তু শুধু সংখ্যা এবং শক্তি দেখলেই কি চলবে? আবেগ এবং প্রত্যাশার কি হবে? স্বপ্নের কি হবে? পরিকল্পনার কি হবে? 17 বছর যারা ভোট দিতে পারেননি, সেই বঞ্চিতরা এবং প্রথমবার হওয়া ভোটাররা, যারা প্রথমবার ভোটার হয়েছেন, ধারণা করা হচ্ছে এরা এবার ভোট দিতে পারবেন। ধারণা করছি, নাও হতে পারে। তবু প্রশ্ন তুলে রাখছি, এরা যথাযথভাবে ভোট দিতে পারবেন তো? সময়ের প্রয়োজনে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম ভোটই আমার দেশের ভবিষ্যৎ গড়বে, এরকম বক্তব্য এবং আবেগ যারা ধারণ করেন, ওই যে নতুন ভোটারদের, তারা মনে করছেন তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি তৈরি করবেন এবং তাদের মাধ্যমে দেশের পরিবর্তন হবে। এই আবেগ, এই বক্তব্য যারা ধারণ করেন, তারা কোন গোত্রভুক্ত এটি কিন্তু চিহ্নিত করতে হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কার হাতে আমি রাজদণ্ড তুলে দিচ্ছি। বলে না যে বানরের হাতে খুন্তি দিলে যেমন হয়, আবার একজন ভালো মানুষের হাতে ছুরি চাকু যাই দেন না কেন, সেটি ভালো কাজেই ব্যবহৃত হয়। এখানেও কিন্তু বিষয়টি সেরকম। কারণ এই যে আলোচনাটি করলাম বা আলোচনাটি করছি, এখানে জুলাই আন্দোলনের উত্তরাধিকার, 2024-এর গণ অভ্যুত্থানের শহীদদের কথা অনেকেই বলবেন, স্বাভাবিক। কিন্তু তারা তো বলেই যে গত 18 মাসের রিপোর্ট কার্ড দেখে যদি তাদেরকে মূল্যায়ন করতে হয়, তাহলে এখানে যদি আছে, কিন্তু আছে। সেই যদি কিন্তুর সমাধানটি কে করবে? জুলাই আন্দোলনের কতিপয় আজকাল, মানে কতিপয় নেতা, আর বললাম না, নেতা তাদেরকে বলা যায় কিনা এটি প্রশ্ন সাপেক্ষ। তারা আজকাল যে ভাষায় আন্দোলনের স্লোগান দেয়, হুঙ্কার দেয়, তাদের দেখে কোনো সাধারণ মানুষ তাদের হাতে দেশ ছাড়তে চাইবেন বলে কেউ মনে করেন না। অথচ এটা বোঝার ক্ষমতা তাদের নেই। থাকলে দিনে দুপুরে রাতে তারা এই ধরনের অশ্লীল, অশ্রাব্য, অশোভন ভাষায় রাজনীতির নামে এক ধরনের তথাকথিত শক্তির যে দম্ভ, সেটি তারা দেখাতো না। এবং আমি অবাক হই, এদের যারা পৃষ্ঠপোষক, তারাও তাদের লাগাম টানবার এতটুকু চেষ্টা করে না। নাকি তাদের ভয়, তারা যদি এই উঠতি তরুণদের যারা উচ্ছৃঙ্খলতার দিকে চলে গেছে বা যাচ্ছে, তাদেরকে যদি তাদের আটকাতে যায়, তাহলে এই পৃষ্ঠপোষকদেরই হয়তো গোড়া কাটা যাবে। হতে পারে, কোনো কিছু অসম্ভব নয় এই দেশে। কারণ ওরা কেবল ছিঁড়া ফেলাইবার স্লোগানই দিতে পারে। জাতি গঠনের চিন্তা, স্বপ্ন এবং ভাষা ওদের মেধায়, মননে কতটুকু আছে, এটা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। জানি না তাদের বোধোদয় হবে কিনা। অথচ এবারের ভোট শুধু ভোট নয়, এটি হতে পারত বঞ্চনার প্রতিশোধ। যে বঞ্চনার কথা অনেকেই বলেন সুযোগ পেলে, মেনে নিচ্ছি তারা বঞ্চিত হয়েছেন, তাহলে সেই বঞ্চনার প্রতিশোধটা সাফল্যের সঙ্গে ইতিবাচকভাবে অর্জন হিসেবে ফিরে পাওয়া দরকার। এটি তো স্বাভাবিক। এবং গণতান্ত্রিক যে অধিকার, যেটি নিয়ে তারা কথা বলেন, আফসোস করেন, সেটি পুনরুদ্ধারের সূচনা দিনও হতে পারে 12 ফেব্রুয়ারি, যদি সেদিন ভোট অনুষ্ঠিত হয়। সেই ভাবনাগুলো কি আছে সংশ্লিষ্টদের মনে? হয়তো আছে, কিন্তু এটি আমাদের পর্যন্ত আসে না, বুঝতে পারি না, বা আমাদেরকে তাদের আবেগ, আবেদন স্পর্শ করে না। তাহলে এই যে গ্যাপটি, এই গ্যাপ পূরণের দায়িত্ব কার? আবার যদি দেখি যে একটা পক্ষ তো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে ফলাফল, সেই ফলাফলকে গ্রিন সিগন্যাল ভেবে এমন সব কর্ম করে চলেছে যেন বিজয়ের ফাইনাল সংকেত তারা পেয়ে গেছে। তবে এটা ঠিক, আমি
বিশ্ববিদ্যালয়গুলোর সংসদের নির্বাচনকে খুব যদি গুরুত্ব নাও দেই, সেখানে যারা নির্বাচিত হয়ে এসেছে তারা কিন্তু তাদের পরিবারের ভোটে কিছুটা প্রভাব ফেলতেই পারে, ফেলবে, এটি বোঝা যায়। এখানে রাষ্ট্র এবং সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা নিয়ে মন খারাপের আয়োজনও কিন্তু কম নেই, কারণ প্রত্যাশিত এই জায়গাগুলোতে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা, ইতিবাচক ভূমিকা, গঠনমূলক ভূমিকা প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে। কিন্তু রাজনীতিক বলুন, সুশীল বলুন, যদিও এখন আর সুশীল আপনি খুঁজে পাবেন না, রাজনীতির পর্যবেক্ষক বলুন, বিশ্লেষক বলুন, রাষ্ট্রবিজ্ঞানী বলুন, তারা আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ভোট সরাসরি জাতীয় ভোট নয়, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু তারা বলছেন সামাজিক রাজনৈতিক নির্দেশনা কিন্তু এখান থেকে আসতে পারে, এখান থেকে মিলতে পারে। তাই প্রশ্ন, এই প্রভাব নির্বাচনে, জাতীয় নির্বাচনে কতটা দৃশ্যমান হতে পারে? তরুণ যুবা প্লাস দীর্ঘদিন বঞ্চিত ভোটাররা তারা কতটা সচেতন আসলে বাংলাদেশ নিয়ে? কারণ সচেতন না হয়ে শুধু সংখ্যায় বড় হলে কি চলবে? ভোটের মান এবং দিক নির্দেশের ক্ষেত্রেও তো এদের বড় হতে হবে, অর্থাৎ সচেতন হতে হবে। সরকারের ধরন, নীতি, রাষ্ট্র গঠন সবকিছু নিয়েই ভাবতে হবে এবং তার আলোকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, যদি ভোট হয়, যদি তারা ভোট প্রয়োগ করতে পারে, মানে দিতে পারে। যদি এই ভোটাররা, যাদের নিয়ে কথা বললাম এতক্ষণ, তারা প্রকৃত চাহিদা বুঝতে পারে, চোখ বন্ধ করে আগামীর বাংলাদেশ তারা দেখতে পায় যদি, এবং সেই আলোকে যদি তারা সমর্থন দেয়, তাহলেই নতুন সরকার হতে পারে সকলের প্রত্যাশার সরকার। জোর করে ঐক্য হয়েছে দেখিয়ে বাছাই কিছু মানুষের হাতে দেশ তুলে দেওয়ার নাম জাতীয় ঐক্য নয়, যে প্রক্রিয়াটি এখন সন্তর্পণে চলছে। দেশের ঐক্যের পেছনের মূল কথা হলো, চলো সবাই মিলে ভাগ করে খাই। এই যে এখনকার যে ঐক্য, এটি কিন্তু সাধারণ মানুষ ভালোই বুঝতে পারে। তবে যত কথাই বলি, যারা 17 বছর ভোট দিতে পারেননি তাদের হাতেই এবার ক্ষমতার চাবি, যদি যথাযথভাবে তারা প্রয়োগ করতে পারে। তাই এখন প্রশ্ন, তারা কি দেশকে নতুন পথে নিয়ে যাবে, নাকি ভুলের পুনরাবৃত্তিই হবে? কমেন্টে জানান আপনার মতামত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।